সংঘাত শুরুর ২৮ মাস পর মণিপুর গিয়ে শান্তি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিলেন নরেন্দ্র মোদী। ৩ ঘন্টার সফরকে রাজ্যবাসীর সাথে প্রহসন একখা বিরোধীদের। গাজা সিটিতে ইসরায়েলি আগ্রাসন বাড়ছেই। হামাস নেতাদের হত্যায় মিশরে হামলা হলে তেল আবিবকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কায়রোর। লন্ডনে বর্ণবাদ ও অভিবাসন বিরোধীদের পাল্টাপাল্টি বিক্ষোভের জেরে উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের লাঠিচার্জ, আটক বেশ কয়েকজন। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। এবার জানাচ্ছি বিস্তারিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মণিপুর সফর কেন্দ্র করে শুরু হয়েছে আলোচনার সমালোচনার ঝড়। জাতিগত সংঘাত শুরুর ২ বছরেরও বেশি সময় পর রাজ্যটি সফর করায় বিরোধীরা তোপ দাগছেন। সহিংসতা বন্ধে নির্দিষ্ট কোনো রোডম্যাপ ঘোষণা না করায় স্থানীয় রাজনীতিবিদরাও মোদীর সমালোচনা করছেন। এদিকে শনিবার ৩ ঘন্টার সফরে মণিপুরের চূড়াচাঁদপুর ও ইম্ফলে দেয়া ভাষণে অঞ্চলটিতে শান্তি ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। গত ২৮ মাস ধরে জাতিগত সংঘাতে অশান্ত ভারতের মণিপুর। এতদিন মণিপুর ইস্যুতে অনেকটা নীরবই ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংঘাত শুরুর পর শনিবারই প্রথম গেলেন রাজ্যটিতে। ৩ ঘন্টার ঝটিকা সফরে মোদী দেখা করেন সহিংসতায় ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি পরিবারের সাথে। এছাড়া রাজ্যের চূড়াচাঁদপুর ও ইম্ফলে জনসভায় অংশ নেন তিনি। এ সময় জাতিগত সহিংসতাকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে মণিপুরে শান্তি ফেরানোর প্রতিশ্রুতি দেন ভারতের প্রধানমন্ত্রী। মণিপুরে যে কোনো সহিংসতা দুর্ভাগ্যজনক। এই সহিংসতা আমাদের পূর্বপুরুষ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিরাট অবিচার। মণিপুরকে শান্তি ও উন্নয়নের পথে এগিয়ে নিতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। দীর্ঘদিন ধরেই মণিপুর ইস্যুতে নরেন্দ্র মোদীকে তুলোধুনো করছেন বিরোধীরা। তার সফরকে ঘিরেও হচ্ছে ব্যাপক সমালোচনা। সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে দাবি করেন, সংঘাত শুরুর ৮৬৪ দিন পর মাত্র ৩ ঘন্টার জন্য মণিপুর সফর করে স্থানীয়দের অসম্মান করেছেন মোদী। বিরোধীদের অভিযোগ, এতদিন রাজ্যটিকে ভারতের অংশই মনে করেননি তিনি। এখন তিনি সেখানে গিয়ে করবেনটা কি? ২ বছরের বেশি কেটে গেছে। প্রধানমন্ত্রী এই সময় মণিপুরকে ভারতের অংশই মনে করেননি। যখন মণিপুরবাসী তাকে দরকার ছিল তখন তিনি সেখানে যাননি। স্থানীয় রাজনীতিবিদদের অনেকেও হতাশা প্রকাশ করেছেন। তাদের দাবি, এই সফরে মণিপুরবাসীদের আকাঙ্ক্ষা পূরণ হয় এমন কোনো প্রতিশ্রুতি দেননি মোদী। শান্তি নিশ্চিতের নির্দিষ্ট রোডম্যাপ চান তারা। মণিপুরের মানুষ চূড়ান্তভাবে হতাশ। আমরা আশা করেছিলাম প্রধানমন্ত্রী এমন কোনো পদক্ষেপ নেবেন যাতে ত্রাণ শিবিরে বসবাসকারীরা তাদের বাড়িতে ফেরার আশা খুঁজে পায়। মণিপুরবাসী চেয়েছিল যত মাসেরই হোক প্রধানমন্ত্রী শান্তি ফেরানোর জন্য নির্দিষ্ট রোডম্যাপ দেবেন। মণিপুর সফরে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। পাশাপাশি বৃষ্টি উপেক্ষা করেই জনসমাবেশে অংশ নেয় জনতাকে ধন্যবাদও জানান তিনি। মুস্তফা মাহমুদ, যমুনা নিউজ। আবারও তামিলনাড়ুর রাজপথে ঝড় তুললেন নায়ক থেকে রাজনীতিবিদ বনে যাওয়া বিজয় থালাপাতি। সুপারস্টারের এই রাজনৈতিক সফরে মানুষের ঢল নামে তিরুচিরাপল্লীতে। জনসমুদ্রে দাঁড়িয়ে কেন্দ্রের ক্ষমতাসীন মোদী প্রশাসনকে তুলোধুনো করেন থালাপাতি। নির্বাচনী ওয়াদার কতটুকু পূরণ করেছেন জবাব চান রাজ্য সরকারের কাছে। দৃপ্ত কণ্ঠে ঘোষণা দেন আগামী নির্বাচনে স্বাধীনভাবে অংশ নেবে তার দল টিভিকে। তামিলনাড়ুর তিরুচিরাপল্লীর পথে পথে বিজয় থালাপাতির নামে স্লোগান। প্রিয় তারকাকে রাজনীতির মঞ্চে আরও একবার ভালোবাসায় সিক্ত করেছে ভক্তরা। তাদের উন্মাদনায় শহর জুড়ে তৈরি হয় অচল অবস্থা। জনসমুদ্র পাড়ি দিয়ে এগোনোই হয়ে ওঠে দুষ্কর। শনিবার তিরুচি থেকে উজ্জ্বল রঙের বাসে চেপে আনুষ্ঠানিকভাবে রাজ্য সফর শুরু করলেন দক্ষিণী সুপারস্টার থালাপতি।
স্পষ্ট করলেন রাজনীতির মঞ্চে আটসাট বেঁধেই নেমেছেন তিনি। মাইক হাতে নিয়েই তোপ দাগালেন কেন্দ্রের ক্ষমতাসীন নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন প্রশাসনের দিকে। তুলোধুনো করেন তামিলনাড়ুর সরকারকেও। কেন্দ্রে বিজেপি আর তামিলনাড়ু রাজ্যে ডিএমকে জনতাকে ধোঁকা দিচ্ছে বলে অভিযোগ করেন। গত নির্বাচনে ডিএমকের 2 ডজন অঙ্গীকারের একটি তালিকা নিয়ে মঞ্চে ওঠেন থালাপাতি। কেন নির্বাচনী ওয়াদাগুলো পূরণ হয়নি জবাব চান তিনি। আগামী নির্বাচনে একক দল হিসেবে লড়বে তামিলাগা ভেত্রি কাজাঘাম টিভিকে ঘোষণা দিলেন থালাপাতি। দক্ষিণী তারকার 98 দিনের রাজ্য সফর শেষ হবে ডিসেম্বরে। গত মাসেও তামিলনাড়ুর মাদুরাইতে বিজয় থালাপাতির সমাবেশে নেমেছিল মানুষের ঢল। 4 লাখ অনুসারীর সামনে দাঁড়িয়ে মোদিকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে আলোড়ন তুলেছিলেন তিনি। ডরথি তাসরিন, যমুনা নিউজ। গাজা সিটি দখলের পরিকল্পনার অংশ হিসেবে তীব্র আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। শনিবারও অন্তত 49 জন প্রাণ হারিয়েছেন অঞ্চলটিতে। এদিকে সকাল থেকে উপত্যকা জুড়ে মৃত্যু হয়েছে মোট 62 ফিলিস্তিনি। ত্রাণ সংগ্রহ করতে গিয়ে আইডিএফের হামলায় প্রাণ হারিয়েছে 7 জন। মধ্য গাজার দেইর আল বালার পশ্চিমে বাস্তুচ্যুতদের একটি তাঁবুতে ইসরায়েলি বিমান হামলায় হতাহত হয় অনেকেই। ফিলিস্তিনি স্টেডিয়ামে আরও একটি তাঁবুতেও চালানো হয় আক্রমণ। এতে নিহত হন 4 জন, আহত বেশ কয়েকজন। খান ইউনিসেও হয়েছে নির্বিচার হামলা। গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে ইসরায়েলের অব্যাহত বোমাবর্ষণে একদিনেই গৃহহীন হয়ে পড়েছে 6,000-এর বেশি মানুষ। দুর্ভিক্ষে প্রাণ হারিয়েছে এক শিশুসহ আরও 7 জন। গাজার প্রতি 2 বছর ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে প্রাণহানির শিকার প্রায় 65,000 ফিলিস্তিনি। হামাস নেতাদের হত্যার জন্য মিশরে হামলা চালানো হলে পরিণতি হবে ভয়াবহ। এরই মধ্যে ইসরায়েলকে সতর্ক করে দিয়েছে কায়রো। দেশটির একাধিক শীর্ষ কর্মকর্তার বরাতে এই তথ্য জানিয়েছে কয়েকটি আরব গণমাধ্যম। মিশরের মাটিতে যে কোনো অভিযানকে যুদ্ধের ঘোষণা হিসেবে বিবেচনার কথাও বলেছেন কর্মকর্তারা। ইসরায়েলি হামলা থেকে হামাস নেতাদের নিরাপত্তা দিতেও আগ্রহী কায়রো, এমন তথ্য উঠে এসেছে প্রতিবেদনগুলোতে। আন্তর্জাতিক আইনকে কাজকলা দেখিয়ে কাতারের মাটিতে হামলা চালিয়ে নতুন বিতর্কে জড়িয়েছে ইসরায়েল। এরই মাঝে হামাসের শীর্ষ নেতাদের হত্যার জন্য অন্যান্য দেশেও অভিযানের হুমকি দিয়েছেন নেতানিয়াহু। পরিস্থিতি যখন ঘোলাটে তখন হামাস নেতাদের নিরাপত্তা দেওয়ার ইচ্ছা পোষণ করল মিশর। লেবানন ভিত্তিক দৈনিক আল আখবারকে দেয়া সাক্ষাৎকারে শীর্ষ কর্মকর্তারা জানান, হামাস নেতাদের আশ্রয় ও সুরক্ষা দিতে প্রস্তুত কায়রো। এদিকে মিডল ইস্ট আইকে দেয়া সাক্ষাৎকারে মিশরের কয়েকজন শীর্ষ কর্মকর্তা স্বীকার করেছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পেরেছেন কদিন ধরেই দেশটিতে বসবাসরত হামাস নেতাদের হত্যার ষড়যন্ত্র করছে ইসরায়েল। তাদের দাবি, এরই মধ্যে ইসরায়েলকে এ বিষয়ে মিশরের পক্ষ থেকে কড়া বার্তা দেওয়া হয়েছে। দেশটির মাটিতে হামলা হলে সেটিকে সার্বভৌমত্বের লঙ্ঘন আখ্যা দেওয়ার পাশাপাশি ইসরায়েলের তরফ থেকে যুদ্ধের ঘোষণা হিসেবে বিবেচনা করা হবে। দ্বিধা ছাড়াই পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়ে রেখেছে কায়রো। গাজায় আগ্রাসন শুরুর বহু আগে থেকেই হামাস নেতাদের অনেকেই মিশরে বসবাস করেন। তবে আনুষ্ঠানিকভাবে তাদের আশ্রয়ের বিষয়টি কখনো নিশ্চিত করেনি দেশটি। এমনকি নিরাপত্তার খাতিরে তাদের পরিচয়, সংখ্যা এবং অবস্থানও গোপন রাখা হয়। বলা হচ্ছে, তুরস্কেও হামাস নেতাদের লক্ষ্য করে হামলার পরিকল্পনা ছিল ইসরায়েলের, কিন্তু দেশটির সামরিক জোট ন্যাটোর সদস্য হওয়ায় পশ্চিমাদের নিষেধাজ্ঞার ভয়ে সেই অবস্থান থেকে সরে এসেছে তারা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। নিউ ইয়র্কের মেয়র নির্বাচিত হলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেফতার করাবেন, এমনই হুঁশিয়ারি দিয়েছেন নিউ ইয়র্কের ডেমোক্র্যাট দলের মেয়র প্রার্থী জোহরান মামদানি। নিউ ইয়র্ক টাইমসের এক সাক্ষাৎকারে মামদানি জানিয়েছেন, ক্ষমতায় থাকাকালীন অবস্থায় নেতানিয়াহু শহরটিতে পা রাখা মাত্রই নিউ ইয়র্ক পুলিশকে তাকে গ্রেফতারের নির্দেশ দেবেন। গেল বছরে আন্তর্জাতিক অপরাধ আদালতে গাজায় যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী কর্মকাণ্ডের কারণে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে গ্রেফতারি পরোয়ানা জারি করে। যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আদালতের কর্তৃত্ব না মানলেও মামদানি এই গ্রেফতারি পরোয়ানা অনুসারে নেতানিয়াহুকে আটক করাবেন বলে জানিয়েছেন।
আগামী 5 মার্চ নেপালে জাতীয় নির্বাচন সফল করতে সব রাজনৈতিক দলের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রামচন্দ্র পাউদেল। শনিবার এক বিবৃতিতে তিনি বলেন, অর্জিত এই সুযোগের যথাযথ ব্যবহার করতে হবে। জনমনে আস্থা সৃষ্টি করতে এবং নির্ধারিত সময়ে সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজন করতে রাজনৈতিক দলগুলোকে পরিকল্পনার আহ্বান জানিয়েছেন পাউদেল। এর আগে পার্লামেন্ট ভেঙে দেওয়ার প্রতিবাদ জানায় নেপালের প্রধান রাজনৈতিক দলগুলো। একে অসাংবিধানিক আখ্যা দিয়েছে নেপালি কংগ্রেস, সিপিএন, ইউএমএল সহ 8টি দল। প্রেসিডেন্টের কাছে পার্লামেন্ট পুনর্বহালের দাবি জানিয়েছেন তারা। নেপালের অন্তর্বর্তী সরকার প্রধানের দায়িত্ব নেয়ার পর তিনি আহত বিক্ষোভকারীদের দেখতে হাসপাতাল পরিদর্শন করেছেন সুশীলা কার্কি। শনিবার এটাই ছিল তার প্রথম দাপ্তরিক কর্মসূচি। আহত বিক্ষোভকারীদের খোঁজ খবর নেয়ার পর তাদের পরিবারের সাথেও কথা বলেন তিনি। এ সময় নিহতদের জন্য শোক প্রকাশ করেন সুশীলা। বিক্ষোভ চলাকালে ক্ষতিগ্রস্ত এবং আগুন দেয়া স্থানগুলো ঘুরে দেখেন তিনি। সুশীলা ক্ষমতা গ্রহণের পর ধীর গতিতে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। এরই মধ্যে তুলে নেওয়া হয়েছে কারফিউ। নেপালের সরকার পতনের আন্দোলনে 51 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে 1300-রও বেশি মানুষ। রাজনৈতিক অস্থিরতার জেরে পর্যটন খাতে প্রায় 2,500 কোটি রুপির লোকসানে পড়েছে নেপাল। তবে এই খাতে ছন্দ ফেরাতে নানা পদক্ষেপ নিচ্ছে প্রশাসন। দিয়েছে ক্ষতিগ্রস্তদের বিনামূল্যে ভিসা নবায়নের ঘোষণা। দেশটির সাধারণ জনগণই সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে বিদেশি পর্যটকদের দিচ্ছে নিরাপত্তার নিশ্চয়তা। হিমালয় কন্যা নেপাল, বিশ্বের সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্ট, অন্নপূর্ণা সার্কিট, গৌতম বুদ্ধের জন্মস্থান, নানা বিশ্বখ্যাত নিদর্শন আর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত এই দেশ দুনিয়া জুড়ে পর্যটকদের প্রিয় গন্তব্য। শান্তস্নিগ্ধ হিসেবে এতদিন ছিল পরিচিতি, তবে সম্প্রতি জেনজি বিক্ষোভের আগুনে বিরাট ক্ষতির মুখে পড়েছে দেশটির পর্যটন খাত। পর্যটন মৌসুম শুরুর ঠিক আগে আন্দোলনের জেরে প্রায় 2500 কোটি রুপি ক্ষতির মুখে পড়েছে নেপাল। হোটেল ভাঙচুর, বিমান বন্ধ, রাজনৈতিক উত্তেজনার কারণে বাতিল হয় লাখ লাখ বুকিং। পোখরা, ভৈরহাওয়া, বিরাটনগর ও ধনগাড়ির মতো প্রধান প্রধান পর্যটন কেন্দ্রে পড়েছে মারাত্মক বিরূপ প্রভাব। তবে সরকার পতন ও নতুন অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই স্বাভাবিক হতে শুরু করেছে পরিস্থিতি। নেপালের নাগরিকরাই সামাজিক মাধ্যমে পোস্ট করে নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করছেন বিদেশি পর্যটকদের। পর্যটন খাত পুনরুদ্ধারে নানা পদক্ষেপ নিচ্ছে দেশটির প্রশাসনও। অস্থিরতার সময় অর্থাৎ 8 সেপ্টেম্বর ও এর পরে যেসব ভিসার মেয়াদ শেষ হয়েছে সেগুলো বিনামূল্যে নবায়নের ঘোষণা দিয়েছে নেপাল ট্যুরিজম বোর্ড। নেপালের বাণিজ্য খাতও ফিরতে শুরু করেছে নিজস্ব ছন্দে। শুক্রবার থেকে পুনরায় পণ্য সরবরাহ শুরু হয় ভারত নেপাল সীমান্তে। বিক্ষোভের সময় পণ্য বোঝাই শত শত ট্রাক আটকে ছিল সীমান্তে, যার ফলে বড় অঙ্কের লোকসান গুনতে হয় দুই দেশের ব্যবসায়ীদের। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ। বর্ণবাদ ও অভিবাসন বিরোধীদের পাল্টাপাল্টি বিক্ষোভে উত্তাল লন্ডন। অবৈধ অভিবাসীদের বিতাড়িত করার দাবিতে সড়কে অবস্থান নেয় ডানপন্থীরা। একই স্থানে বর্ণবাদ বিরোধীদের বিক্ষোভের কারণে তৈরি হয় উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করলে সংঘর্ষে জড়ায় আন্দোলনকারীরা। এ সময় বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। অভিবাসন বিরোধী স্লোগানে উত্তাল লন্ডনের রাজপথ। তাদের উচ্ছেদের দাবিতে ইউনাইটেড দ্য কিংডম নামের র্যালিতে অংশ নেয় লাখো ব্রিটিশ নাগরিক। বলা হচ্ছে, সাম্প্রতিক সময়ে যুক্তরাজ্যের ডানপন্থীদের সবচেয়ে বড় বিক্ষোভ এটি। অভিবাসীদের বোঝা আখ্যা দিয়ে সরকারকে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানায় তারা। এই দেশে অবৈধ অভিবাসন বন্ধ করতে হবে। এটি আমাদের দেশকে ভেঙে ফেলছে। দেশের মানুষ অভিবাসীদের কারণে পর্যাপ্ত সুযোগ সুবিধা পাচ্ছে না। আমি মনে করি বর্তমান সরকার কোনো কাজের নয়। তারা আমাদের স্বাধীনতা কেড়ে নিচ্ছে এবং কোনো সমস্যা সঠিকভাবে সমাধান করতে পারছে না। আমি এত বিশৃঙ্খল সরকার আগে কখনো দেখিনি। একই দিন একই স্থানে বিক্ষোভ করে বর্ণবাদ বিরোধীরাও। দুপক্ষের পাল্টাপাল্টি অবস্থানে ছড়ায় উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় নিরাপত্তা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। সংঘর্ষ এড়াতে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও টিয়ারশেল ছোড়ে পুলিশ। এতে পুলিশের সাথে সংঘর্ষে জড়ায় অভিবাসন বিরোধীরা। ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে আহত হয় বেশ কয়েকজন বিক্ষোভকারী ও পুলিশ সদস্য। এ সময় আটক করা হয় বেশ কয়েকজনকে। অভিবাসী নীতি নিয়ে যুক্তরাজ্যের রাজনীতি বেশ কিছুদিন ধরেই উত্তপ্ত। অভিবাসনের পক্ষে বিপক্ষে নিয়মিতই হচ্ছে বিক্ষোভ প্রতিবাদ।
অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। এবার নিজেদের জলসীমায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মাছ ধরার নৌযান আটকের অভিযোগ তুলেছে ভেনেজুয়েলা। দেশটির অভিযোগ, তাদের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে 9 জেলে সহ নৌযানটিকে অবৈধভাবে আটক করেছে মার্কিন সামরিক বাহিনী। ক্যারিবীয় অঞ্চলে মোতায়েন করা ডেস্ট্রয়ার থেকে অন্তত 18 জন সশস্ত্র সেনা নৌকাটিকে নেমে সেটি আটক করে। আধ ঘন্টা পর্যন্ত সেটিকে আটকে রাখা হয়। নৌযান আটকের একটি ভিডিও ফুটেজও প্রকাশ করেছে ভেনেজুয়েলা প্রশাসন। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে সামরিক শক্তির অবৈধ ব্যবহার ও সরাসরি উস্কানি আখ্যা দিয়েছে কারাকাস। রোমানিয়ার আকাশসীমায় রুশ ড্রোন অনুপ্রবেশের অভিযোগ করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। শনিবার গভীর রাতে রোমানিয়ার চিলিয়া ভেচে গ্রাম সংলগ্ন এলাকায় ড্রোনটি প্রবেশ করলে মোতায়েন করা হয় 2টি F-16 যুদ্ধবিমান ও জার্মানির মিশনের অংশ হিসেবে থাকা 2টি ইউরোফাইটার। রাডার থেকে ড্রোনটি অদৃশ্য না হওয়া পর্যন্ত একে অনুসরণ করে যুদ্ধবিমানগুলো। ড্রোন হামলার আশঙ্কায় নাগরিকদের নিরাপদে আশ্রয় নেয়ার আহ্বান জানিয়েছে প্রশাসন। একই দিন ইউক্রেন সীমান্তের কাছে রুশ ড্রোন হামলার কারণে নিজ আকাশসীমায় হেলিকপ্টার ও যুদ্ধবিমান মোতায়েন করে পোল্যান্ড। বন্ধ করে দেয় পূর্বাঞ্চলীয় লুবলিন শহরের একটি বিমানবন্দর। মহাকাশ গবেষণায় আরও এক ধাপ এগিয়ে যাওয়ার লক্ষ্যে রাশিয়ায় চালু হলো জাতীয় মহাকাশ কেন্দ্র। শনিবার রাজধানী মস্কোয় স্পেস সেন্টার উদ্বোধন করেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার মস্কো দিবস উদযাপনের অংশ হিসেবে নতুন স্থাপনাটি উন্মুক্ত করা হয়। উপস্থিত ছিলেন মস্কোর মেয়র, রাশিয়ান মহাকাশ সংস্থা রসকসমসের প্রধান সহ বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা। নতুন কেন্দ্রটি ঘুরে দেখেন প্রেসিডেন্ট পুতিন। ক্রেমলিনের তথ্য অনুযায়ী জাতীয় মহাকাশ কেন্দ্রটির নির্মাণ কাজ শুরু হয়েছিল 2019 সালে। এটি মস্কো প্রশাসন এবং মহাকাশ সংস্থার যৌথ প্রকল্প। জঙ্গি গোষ্ঠী পাকিস্তান তেহরিকি তালেবান টিটিপির আরও একটি আস্তানায় অভিযানে গিয়ে প্রাণ হারিয়েছে দেশটির আরও 7 সেনা। শনিবার খাইবার পাখতুনখোয়ায় লোয়ার দিরের এই অভিযানে মৃত্যু হয়েছে 10 জঙ্গির। প্রদেশটির 3 জায়গায় সেনাবাহিনীর অভিযানে মৃত্যু হয়েছে মোট 45 জঙ্গির। আফগান সীমান্তবর্তী দক্ষিণ ওয়াজিরিস্তানে সেনাদের সাথে তীব্র সংঘর্ষ হয় সন্ত্রাসীদের। প্রাণ হারায় 12 সেনারা। 13 জঙ্গিরও মৃত্যু হয় সেখানে। বাজাউর জেলায় আরেকটি অভিযানে নিহত হয় 22 জঙ্গি। একাধিক বিবৃতিতে এসব অভিযানের তথ্য নিশ্চিত করেছে পাকিস্তান সেনাবাহিনী। টিটিপির অপরাধমূলক কার্যক্রম রুখে দিতে আফগানিস্তানের তালেবান সরকারের প্রতি আহ্বানও জানিয়েছে তারা। পাকিস্তানে পূর্ণ শক্তি দিয়ে সন্ত্রাস বিরোধী লড়াই চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া এবং জাপানের যৌথ সামরিক মহড়া তাদের নিজেদের জন্যই বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পারে, এমন হুঁশিয়ারি দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং। রোববার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ জানিয়েছে এই তথ্য। কিম ইয়ো জং বলেছেন, যৌথ এই মহড়াকে হুমকি হিসেবে বিবেচনা করছে পিয়ংইয়ং। বেপরোয়া শক্তি প্রদর্শন দেশগুলোর জন্য নেতিবাচক পরিণতি বয়ে আনবে বলেও সতর্ক করেন তিনি। সোমবার থেকে শুরু 3 দেশের বার্ষিক প্রতিরক্ষামূলক মহড়া ফ্রিডম এইজ। পিয়ংইয়ং এর দাবি, উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে আকাশ, নৌ ও সাইবার অপারেশনের সক্ষমতা বৃদ্ধি দেশগুলোর উদ্দেশ্য। এটি স্পষ্ট উস্কানি বলেও অভিযোগ করেন তিনি। তবে সিউল এবং ওয়াশিংটন বলেছে, কেবল প্রতিরক্ষার জন্যই আয়োজিত হচ্ছে এই মহড়া। হঠাৎই শিলাবৃষ্টির কবলে পড়ল চীনের রাজধানী বেইজিং। ভারী বৃষ্টি ও বজ্রপাত হয়েছে বেশ কিছু এলাকায়। শনিবার সন্ধ্যায় শিলাবৃষ্টি শুরু হয় রাজধানীর বিভিন্ন অংশে। ক্ষতিগ্রস্ত হয় বাড়িঘর, গাছপালা ও যানবাহন। আহত হন বেশ কয়েকজন। একই সাথে দমকা হাওয়া এবং ভারী বৃষ্টিতেও বিপর্যস্ত জনজীবন। সর্বোচ্চ 31.1 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে মেন্টাগু জেলায়। জলাবদ্ধতাও তৈরি হয়েছে কিছু কিছু এলাকায়। এ বিষয়ে কোনো পূর্ব সতর্কবার্তাও দেওয়া হয়নি আবহাওয়া অধিদপ্তরের তরফ থেকে। বজ্রপাতের জন্য জারি করা হয়েছে ইয়েলো অ্যালার্ট। পূর্বাভাস, রাজধানী জুড়ে আরও 2 দিন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে। দর্শক, এই ছিল যমুনা আইডিসকে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।